আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা গতদিন একাদশ শ্রেণীর পর্যায়বৃত্ত গতি অধ্যায় থেকে পর্যায়বৃত্ত গতি নিয়ে কি করছিলাম, আলোচনা করছিলাম। পর্যায়বৃত্ত কি জিনিস, পর্যাবৃত্ত কত প্রকার ও কি কি, এরপরে স্থানিক পর্যায়ক্রম, কালিক পর্যায়ক্রম এবং পর্যাবৃত্ত গতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা দেখছিলাম যে বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত গতি আমরা দেখতে পেয়েছিলাম। আমরা সেখানে দেখছিলাম সরলরৈখিক পর্যাবৃত্ত গতি, বৃত্তাকার পর্যাবৃত্ত গতি, উপবৃত্তাকার পর্যাবৃত্ত গতি, এগুলি আমরা দেখতে পেয়েছিলাম। এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দোলন নিয়ে প্রথমে আলোচনা করব, অসিলেশন বা দোলন নিয়ে আলোচনা করব। এরপরে ধীরে ধীরে আমরা সরল সন্ধিতে স্পন্দন এবং অন্যান্য কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, আমরা গতদিন পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্যও আলোচনা করছিলাম। আমরা পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলছিলাম যে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে, এছাড়া জটিল ধরনের পর্যাবৃত্ত গতিও হতে পারে। আমরা আরো বলছিলাম যে পর্যাবৃত্ত গতি এক ধরনের স্পন্দন গতি বা সরল সন্ধিত গতি বা সরল দোলন গতি, এটা আমরা গতদিন বলছিলাম। এবং আমরা সেই ক্ষেত্রে দেখাইছিলাম যে যখন কোন একটি বস্তু স্পন্দনরত অবস্থায় থাকে, যখন কোন একটি বস্তু স্পন্দনরত অবস্থায় থাকে, তখন বস্তুটির আনুভূমিক সরণ x হলে x সমান a sin ওমেগা t, অথবা আমরা বলতে পারি যদি বস্তুটি উলম্ব সরণ y হয়, y সমান a sin ওমেগা t। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই সমীকরণগুলি নিয়ে গতদিন আলোচনা করছিলাম। আনুভূমিক সরণ y সমান a sin ওমেগা t, উলম্ব সরণ y সমান a sin ওমেগা t, বা আনুভূমিক সরণ x সমান a sin ওমেগা t, কোন কোন ক্ষেত্রে a cos ওমেগা t ও আসতে পারে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দোলন কি জিনিস দেখব। দোলন দেখার পূর্বে আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হচ্ছে, পৃথিবী নিজ অক্ষের চারপাশে যে গতি প্রাপ্ত হয় সেই গতি কি পর্যাবৃত্ত গতি কিনা? পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে যে গতি প্রাপ্ত হয় সেই গতি কি পর্যাবৃত্ত গতি? দেখো, আমরা জানি যে পৃথিবী যখন তার নিজ অক্ষের চারপাশে গতিশীল হয়, তখন সে একটি নির্দিষ্ট সময় পর তার চতুর্পাশে কি করে? আবর্তন করে। আমরা জানি যে কোনো একটি বস্তু বা কোনো একটি বিষয় বা কোনো একটি ঘটনা একটি নির্দিষ্ট সময় পর পুনরাবৃত্তি ঘটলে তখন সেটাকে বলি পর্যাবৃত্ত। যেহেতু পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে বারবার একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট গতিতে ঘুরে আসে বা আবর্তন করে, সুতরাং আমরা বলবো পৃথিবীর তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করার গতিটা পর্যাবৃত্ত। কিন্তু দেখো, পৃথিবীর তার নিজ অক্ষের চারপাশে যে আবর্তন করে সেই আবর্তনটা কিন্তু স্পন্দন গতি নয় বা সরল সন্ধিত গতি নয়। কেন সরল সন্ধিত গতি নয়? আমরা সরল সন্ধিত গতি সম্পর্কে আলোচনা করার সময় বলছিলাম, সরল সন্ধিত গতি হচ্ছে এমন একটা গতি যে গতিতে সময়ের অর্ধেক বা দোলনের অর্ধেক একদিকে, বাকি অর্ধেক অন্যদিকে, এভাবে ঝুলতে থাকবে, তখন সেই গতিকে আমরা বলি সরল সন্ধিত গতি। তাহলে এখানে টু অ্যান্ড ফ্রো
আসা যাওয়া, টু অ্যান্ড ফ্রো, টু অ্যান্ড ফ্রো বা আসা যাওয়া হচ্ছে না, আসা যাওয়া হচ্ছে না, অর্থাৎ একবার আসতেছে একবার যাচ্ছে, ওরকম ঘটনা ঘটতেছে না আমাদের পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে যে ঘুরতেছে সেই ঘূর্ণনটা কি নয়, সরলসন্ধিত গতি নয়। এখন আমরা দোলনে যাব, দোলন জিনিস বা অসিলেশন। দেখো এগুলি দোলন সম্পর্কে তোমরা জানো, ছোটবেলায় তোমরা সবাই দোলনায় দুলছো, দোলনায় কি করছো, দুল খেয়েছো। দেখো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু যদি তার গতিপথের উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বরাবর পরিভ্রমণ করে, আবার বলতেছি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি তার গতিপথের উপর দিয়ে এক প্রান্ত থেকে তার গতিপথের উপর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর পরিভ্রমণ করে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর কি করে, পরিভ্রমণ করে, তখন বস্তুটির গতিকে আমরা বলবো, গতিকে আমরা দোলন বলবো। গতিকে কি বলবো, দোলন বলবো। দেখো আমরা বা দোলন বলবো বা দোলন বলে, দেখো আমরা যখন দোলনায় দোল খেতাম বা সরল দোলনকে যখন, দেখো এখানে আমি একটা রশি টাঙিয়ে, রশির অপর প্রান্তে একটি ওজন টাঙিয়ে দিলাম বা একটি ভর টাঙিয়ে দিলাম, এই বলটাকে একটি নির্দিষ্ট পরিমাণ টেনে কি করে দিলাম, ছেড়ে দিলাম, অর্থাৎ এ বিন্দু থেকে টেনে বি বিন্দুতে আনলাম, বি বিন্দুতে আনার পর কি করলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলে বস্তুটি আবার বি বিন্দু থেকে কোন দিকে আসবে, এ বিন্দুর দিকে আসবে, এ বিন্দুতে এসে স্থির হবে না, এ বিন্দুতে এসে কি হবে না, স্থির হবে না, আবার এ বিন্দু থেকে তার বিপরীত দিকে সি বিন্দুতে পর্যন্ত আসবে। এই সি বিন্দু পর্যন্ত আসার পর সামান্য সময়ের জন্য সে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে, কিন্তু সে সারাক্ষণ স্থির থাকবে না, আবার বিপরীত দিকে গতিশীল হবে, অর্থাৎ সি থেকে এর দিকে গতিশীল হবে, এতে এসে সর্বোচ্চ গতি লাভ করবে, সর্বোচ্চ গতি লাভ করার পর আবার সে স্থির থাকতে পারবে না, পূর্বের পথে গতিশীল হবে, বি বরাবর যাবে, এভাবে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে বি, বি থেকে সি, এভাবে কি করতে থাকবে, দুলতে থাকবে। সুতরাং আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার গতিপথের উপর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর পরিভ্রমণ করে, বারবার পরিভ্রমণ করে, তখন বস্তুটির গতিকে আমরা বলবো দোলন। আমরা বস্তুটির গতিকে আমরা কি বলবো, দোলন বলবো। তাহলে আমরা কিসের পাচ্ছি, সরল দোলকে, সরল দোলক থেকে দোলন পাবো, সরল দোলক থেকে কি পাবো, দোলন পাবো। আমরা আরো কোথায় পাচ্ছি, সুরশলাকার বাহুর গতি, সুরশলাকার কি গতি, বাহুর গতি, সুরযন্ত্রের তারের গতি, সুরশলাকার বাহুর গতি, সুরশলাকার বাহুর গতি, এবার আছে সুর যন্ত্রের তারের গতি, যেমন গিটারের তার, সুর যন্ত্রের তারের গতি। এই সমস্ত গতিগুলি সরল দোলকের গতি, সুরশলাকার বাহুর গতি, সুর যন্ত্রের তারের গতি, এগুলি সবগুলি কি গতি, সবগুলি হচ্ছে দোলন, সবগুলি কি দোলন। দেখো আমরা দোলন মানে জানি যে আন্দোলন বা কম্পন, দোলন মানে জানি যে আন্দোলন বা কি কম্পন বা স্পন্দন। যদিও দোলন মানে আন্দোলন, স্পন্দন বা কম্পন হলো দোলন, যদি দোলন সমান আন্দোলন বা আলোড়ন, কম্পন, স্পন্দন, দেখো দোলন থেকে আমরা বলতে পারি আন্দোলন, কম্পন, স্পন্দন, এগুলি সবগুলি একই অর্থে ব্যবহৃত হলো, সমার্থক শব্দ হলো, এগুলির মধ্যে সামান্য কি আছে, পার্থক্য রয়েছে। যদি কম্পন বা গতি ধীর হয়, কোন বস্তুর গতি যদি ধীর হয়, অর্থাৎ তুলনামূলকভাবে বস্তুর গতি
ধীরে হলে তখন তাকে আমরা কি বলবো? দোলন বলবো। যেমন আমরা যখন দোলনায় দোলনাই তখন ওই দোলনার গতিগুলি কিন্তু কি হয়? ধীরে ধীরে হয়। তোমরা দেখিও দোলনার গতিগুলি কিন্তু কি হয়? ধীরে ধীরে হয়। এই জন্য বলতেছি আমরা তুলনামূলকভাবে বস্তুর গতি ধীরে হলে তখন সেটাকে বলবো দোলন। আর যদি তুলনামূলকভাবে কোনো বস্তুর গতি অনেক দ্রুত হয়, তুলনামূলকভাবে যখন কোনো বস্তুর গতি অনেক দ্রুত হয়, যেমন গিটারের তারে হাতের বা কোনো কিছু দিয়ে স্পর্শ করলে সেই গিটারের তারটা শব্দায়িত করে কম্পিত হতে থাকে, অর্থাৎ সেই ক্ষেত্রে দোলন তার অর্থাৎ কম্পনের গতিটা অনেক বেশি। যদি তুলনামূলকভাবে বস্তুর গতি অনেক বেশি হলে তখন সেটাকে আমরা বলবো কম্পন বা স্পন্দন। তাহলে আশা করি তোমরা দোলন, কম্পন, স্পন্দন এগুলি একই অর্থ হলো, একই অর্থবোধক শব্দ হলো। দোলন কখন হবে, স্পন্দন বা কম্পন কখন হবে, তোমরা আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদের জন্য এখানে একটি সরল দোলক এঁকেছিলাম, আমি আবার সরল দোলকটা আঁকতেছি, কাইন্ডলি একটু দেখো। এই যে সরল দোলক, এটা একটা সরল দোলক। এই দোলকের অবস্থান দেখো স্থির অবস্থায়, যখন দোলকটির উপর কোনো প্রকার বল প্রয়োগ করা হয় নাই তখন দোলকটির অবস্থান উ এ অবস্থানে আছে। দেখো উ এ অবস্থানে। আমি যখন এটাকে বল প্রয়োগ করে টেনে বি বিন্দুতে আনছি বল প্রয়োগ করে, তখন আনার পর ছেড়ে দিলে বস্তুটি গতিশীল হবে। বস্তুটি কি হবে? গতিশীল হবে। বি থেকে এর দিকে আসবে, এর থেকে আবার উল্টো পথে সি বিন্দুতে আসবে। এভাবে বি এ সি, সি এ বি, এই বি এ সি অর্থাৎ বি এ সি আবার সি এ বি এভাবে কি করতে থাকবে? দুলতে থাকবে। দেখা যাবে যে যদি এরকম দুলতে থাকে তখন দেখা যাবে যে বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, অগ্রগতি এবং অপর প্রান্ত থেকে পুনরায় পূর্বের প্রান্ত আসা পর্যন্ত এই গতিকে আমরা বলবো পশ্চাৎগতি। দেখো যদি এখান থেকে এখানে আসে তখন এটাকে যদি আমি অগ্রগতি বলি, আবার এই যে সি বিন্দু থেকে বি বিন্দুতে আসবে এটাকে আমরা কি বলবো? পশ্চাৎগতি বলবো। এই যে অগ্রগতি এবং পশ্চাৎগতির মাঝখানে এমন একটা বিন্দু থাকবে, যেই বিন্দুতে বস্তুর উপর কোনো কি করবে না? কাজ করবে না। সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। সেই বিন্দুটা হচ্ছে কি বিন্দু? এ বিন্দু। অথবা বস্তুটি সব সময় এই এ বিন্দুর দিকে ধাবিত হবে, অর্থাৎ বস্তুটি সব সময় এ বিন্দুতে আসার চেষ্টা করবে। এইজন্য এই এ বিন্দুকে বলবো সাম্য বিন্দু। এ বিন্দুকে কি বলবো? সাম্য বিন্দু। এবং উ এ অবস্থানকে বলবো সাম্য অবস্থান। উ এ অবস্থানকে কি বলবো? সাম্য অবস্থান বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দোলন সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা মোটামুটি পেয়ে গেছো। এখন আমরা দেখব একটা ছোট্ট প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো। দেখো প্রিয় শিক্ষার্থী, আজকের তারিখটা কিন্তু 31 তারিখ নয়, আজকের তারিখটা হবে 2 তারিখ 6 মাস। 2 তারিখ কয় মাস? 6 মাস। তাহলে দেখো আমরা এখন একটা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম সকল ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারক কি নয়? ক্ষার নয়। এখানে একটা প্রশ্ন আছে এরকম, সকল পর্যাবৃত্ত গতি, সকল সরল সমুদ্র গতি, দেখো সকল দুলগতি বা সরল সমুদ্র গতি, সকল দুলগতি পর্যাবৃত্ত গতি, সকল দুলগতি কি গতি? পর্যাবৃত্ত গতি। কিন্তু সকল পর্যাবৃত্ত গতি কি নয়? দুলগতি নয়। উপরের প্রশ্নটার মতন এই প্রশ্নটার একটি সুন্দর সমাধান রয়েছে। উপরের প্রশ্নটির মতন এই প্রশ্নটির একটা কি রয়েছে? সমাধান রয়েছে। আমরা এটা কেমিস্ট্রিতে নবম দশম শ্রেণী বা একাদশ শ্রেণীতে পড়ছি। সকল ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার
নয়। সেম ভাবে এখানে একটা প্রশ্ন আছে, সকল দুলগতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি দুলগতি নয়। দুলগতি মানে সরল সন্ধিত গতি বা স্পন্দন গতি। সরল সন্ধিত গতি বা কি গতি? স্পন্দন গতি। দেখো প্রিয় শিক্ষার্থী, যে গতি একটি নির্দিষ্ট সময় পর যে গতি একটি নির্দিষ্ট সময় ব্যবধানে পুনরাবৃত্ত হয়, পূর্বের অবস্থানে ফেরত আসে, কোন একটি বিন্দু বা অক্ষকে অতিক্রম করে পূর্বের অবস্থানে ফেরত আসে, তখন সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তখন সেটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। এবং তখনই সরল দুর্গতি হয়। তখনই কি গতি হয়? দেখো আবার বলতেছি, যদি কোন গতি একটি নির্দিষ্ট সময় ব্যবধানে পূর্বের অবস্থানে ফেরত আসে বা পুনরাবৃত্তি হয়, তখন তার গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। কিন্তু কোন বস্তু কণার পর্যাবৃত্ত গতি তখনই সরল দুর্গতি হবে, কোন বস্তু কণার পর্যাবৃত্ত গতি তখনই সরল দুর্গতি হবে যখন বস্তুটির এই দোলনের বা কম্পনের অর্ধেকটা সময় একদিকে, বাকি অর্ধেকটা সময় বিপরীত দিকে। অর্ধেকটা সময় একদিকে, বাকি অর্ধেকটা সময় কোন দিকে? বিপরীত দিকে। এভাবে দুলতে থাকবে এবং বস্তুটি সব সময় একটি সাম্য অবস্থানে আসার চেষ্টা করবে, তখন ওই ধরনের গতিকে আমরা বলবো সরল দুলগতি। কিন্তু পর্যাবৃত্তের গতির মধ্যে আমরা দেখছি যে সেখানে সরল রৈখিক গতিও বিদ্যমান, সেখানে বৃত্তাকার গতিও বিদ্যমান, সেখানে উপবৃত্তাকার গতিও বিদ্যমান, জটিল গতিও বিদ্যমান। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি সহজেই সরল দুর্গতি পর্যাবৃত্ত গতি হলেও সরল দুর্গতির মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ দোলনের অর্ধেক সময় একদিকে, পূর্ণ দোলনের বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল হবে এবং সেখানে একটি ত্বরণ প্রয়োগ হবে এবং ত্বরণটি সরণের সমানুপাতিক হবে এবং ত্বরণটি সরণের বিপরীতমুখী হবে। যদি এই ঘটনাগুলি ঘটে তবে সরল দুর্গতি হবে, না হলে ধুলগতি বা সরল দুর্গতি হবে না। সুতরাং আমরা বলবো সকল সরল দুর্গতি পর্যাবৃত্ত গতি হলো, সকল পর্যাবৃত্ত গতি কি হবে না? সরল দুর্গতি হবে না। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। না বুঝলে কাইন্ডলি আমাকে একটু জানাইও, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আমার সাথে শ্রদ্ধেয় আরিফ স্যার, দ্বাদশ শ্রেণীর সামিরা, আমিন, বন্ধু আরিফ, হারুন স্যার, মৌসুমী ম্যাম, নাসির ভাই, বন্ধু রাবেয়া এবং ছোট ভাই আবু সিদ্দিক যুক্ত হয়েছেন। ধন্যবাদ আপনাদের। আমি এখন সরল দুর্গতি বা সরল দুর্গতির সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। সরল সন্ধিত গতি বা সরল সন্ধিত গতির সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। সরল সন্ধিত গতি বা সরল দুর্গতি কি জিনিস আমি একটু আগেই বলেছি, আমি আবার একটু বলবো। সরল সন্ধিত গতি বা সরল দুর্গতি কি জিনিস সেটা একটু আগেই বলেছি, আবার একটু বলবো। এটা এই সংজ্ঞাটা একটু সুন্দর করে বলবো। দেখো একটু সাজিয়ে গুছিয়ে সংজ্ঞাটা বলবো। কোন পর্যায় গতি সম্পন্ন বস্তু কণার উপর যদি ত্বরণ কার্যকর হয়, কি কার্যকর হয়? ত্বরণ কার্যকর হয়। আবার বলতেছি, কোন একটি বস্তু, সেই বস্তুটা পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বা পর্যায় গতি সম্পন্ন, কিন্তু তার উপর যদি আমি কি প্রয়োগ করি? ত্বরণ প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বস্তুটি যে গতিপথ লাভ করবে সেই গতিপথের সরণটা ত্বরণের বিপরীতমুখী, ত্বরণের কোনমুখী? বিপরীতমুখী, এবং সরণটা অবশ্যই ত্বরণের সমানুপাতিক হবে। সরণটা অবশ্যই কি অনুপাতিক হবে? সমানুপাতিক হবে। আমি একটা চিত্রের মধ্যে নয় সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। একটু দেখো, আমি একটা স্প্রিং নিলাম। স্প্রিংটা তোমরা সবাই চিনো, এরকম পেছালো একটা জিনিসের নাম হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটার সামনে একটি ভার সংযুক্ত করে দিলাম। দেখো একটা ভার সংযুক্ত করে দিলাম। যখন স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় ছিল তখন এই পর্যায়ে ছিল। আমি এখন স্প্রিংটার স্প্রিংটার সামনে সংযুক্ত ভারটার বা বস্তুটার উপর একটি বল প্রয়োগ করব। বল প্রয়োগ করলে দেখো স্প্রিংটা প্রসারিত হবে। স্প্রিংটা কি হবে? প্রসারিত হবে। এরকম করে স্প্রিংটা প্রসারিত হয়ে ঠিক এরকম হবে। স্প্রিংটা প্রসারিত হবে। দেখো এটা ছিল তার স্বাভাবিক অবস্থা। স্প্রিংটা এখান থেকে এটুকু পর্যন্ত দূরত্ব ছিল মনে করে x1,
এখান থেকে এটা পর্যন্ত দূরত্ব কত x1 এখানে আমি কি প্রয়োগ করছি F বল বিপরীত দিকে প্রয়োগ করছি F বল কি প্রয়োগ করছি বিপরীত দিকে প্রয়োগ করছি বিপরীত দিকে প্রয়োগ করার কারণে এই স্প্রিংটা একটু পর্যন্ত প্রসারিত হয়েছে এবং এই অবস্থান থেকে আমি মনে করলাম x2 তাহলে তার আদি অবস্থান ছিল অর্থাৎ বল প্রয়োগের পূর্বে স্প্রিংটির অবস্থান ছিল x1 এবং বল প্রয়োগের পরে স্প্রিংটির অবস্থান হয়েছে x2 সুতরাং স্প্রিংটা প্রসারিত হয়েছে স্প্রিংটার প্রসারণ ঘটেছে x2 x1 আমি এটাকে x ধরলাম অর্থাৎ স্প্রিংটাতে f পরিমাণ বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা x পরিমাণ দূরত্ব বা x পরিমাণ জায়গা কি করছে প্রসারণ ঘটাইছে কিন্তু স্প্রিং কি আসলে প্রসারিত হতে চায় স্প্রিং কি আসলে প্রসারিত হতে চায় তোমরা যারা কলম ইউজ করো ওই কলমগুলির বেশিরভাগ কলমে কিন্তু স্প্রিং সংযুক্ত থাকে স্প্রিংটাকে তুমি টানলে বড় হয়ে যায় কিন্তু মোটরসাইকেলের পিছনের চাকার দুই পাশে দুইটা স্প্রিং সংযুক্ত থাকে ওই স্প্রিংগুলিকে খুলে যদি তোমার হাতে দেওয়া হয় সেই স্প্রিংগুলিকে তুমি টানলে সেগুলিকে প্রসারিত হবে না কারণ তার স্থিতিস্থাপকতা বা তার কাছে যে শক্তি সঞ্চিত আছে সেই শক্তিটা তোমার শক্তির চেয়ে বেশি বিদায় সে কি হয় না প্রসারিত হয় না অর্থাৎ প্রত্যেকটা স্প্রিং তোমার প্রযুক্ত বলের বিপরীত দিকে একটা কি বল প্রয়োগ করার চেষ্টা করবে যে বলটাকে বলা হয় প্রত্যয়নী বল যে বলটাকে কি বলা হয় প্রত্যয়নী বল বলা হয় এখানে তুমি যে এক বল প্রয়োগ করছো তোমার বিপরীত দিকে স্প্রিং একটি সমমানের বল প্রয়োগ করবে তোমার বিপরীত দিকে স্প্রিং একটি কি বল প্রয়োগ করবে সমমানের বল প্রয়োগ করবে এখানে ঋণাত্মক চিহ্ন দেওয়া মানে ঋণাত্মক বল নয় তোমার বিপরীত দিকে বল প্রয়োগ করছে কি পরিমাণ বল তোমার সমমানের বল তাহলে এখানে দেখো আমি বল প্রয়োগ করার কারণে স্প্রিংটা প্রসারিত হয়েছে কিন্তু স্প্রিংও আমার বলের সমান কিন্তু আমার বলের বিপরীত দিকে একটা বল প্রয়োগ করছে এই বলটাকে বলা হয় প্রত্যয়নী বল এই বলটাকে কি বলা হয় প্রত্যয়নী বল আমরা জানি যে যেখানে বল প্রয়োগ হয় সেখানে কিন্তু ত্বরণ কাজ করে যেখানে বল প্রয়োগ হয় সেখানে কি কাজ করে ত্বরণ কাজ করে আমি সংজ্ঞা দিতে গিয়ে বলছিলাম যদি কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার উপর ত্বরণ কার্যকর হয় কোন ত্বরণ প্রত্যয়নী বলের ক্ষেত্রে উল্লেখ করতে হবে প্রত্যয়নী বলের ক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলের ক্ষেত্রে নয় স্প্রিং আমার উপর যে বলটা প্রয়োগ করছে সেই বলে ত্বরণ কাজ করবে প্রত্যয়নী বলের ক্ষেত্রে দেখো কাইন্ডলি আল্লাহর হস্তে আমি আবার বলছি আমার সংখ্যাটা ছিল এরকম যদি কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন বস্তু কণার উপর ত্বরণ কার্যকর হয় কোন ত্বরণ কার্যকর হবে যে ত্বরণটা স্প্রিং আমার বলের বিপরীত দিকে প্রয়োগ করছিল সেই বলের ত্বরণ অর্থাৎ প্রত্যয়নী বলের ক্ষেত্রে ত্বরণ কার্যকর হয় যার ফলে বস্তু কণার গতিপথের গতিপথে যে সরণ ঘটবে তা কার্যকর ত্বরণের সমানুপাতিক হবে এবং অবশ্যই বিপরীতমুখী হতে হবে অবশ্যই কি হতে হবে বিপরীতমুখী হবে তখন ওই ধরনের গতিকে সরল সঞ্চিত গতি বা সরল দুর্গতি বা ধুল গতি বলা হবে আমি আবার বলতেছি আমি এখানে আবার যাচ্ছি চিত্রের মাঝে আমি আবার একটু যাচ্ছি দেখো আমি বলছিলাম যে একটি স্প্রিং এভাবে রাখছি এই স্প্রিংটা স্থির অবস্থায় ছিল এই স্প্রিংটার
যে স্প্রিংটার সাথে যে বস্তুটা লাগানো আছে সেই বস্তুতে আমি F বল প্রয়োগ করছিলাম, স্প্রিংটার আদি অবস্থান ছিল x1, F বল প্রয়োগ করার কারণে এই স্প্রিংটার অবস্থান পরিবর্তন হয়ে x2 হয়েছে, তার মানে স্প্রিংটা প্রসারিত হয়েছে x2 x1 অর্থাৎ x পরিমাণ। দেখো আমি যখন স্প্রিং এর উপর F বল প্রয়োগ করছিলাম, স্প্রিং আমার উপর একটি বিপরীত দিকে সমমানের বল প্রয়োগ করছে, আমি সেই সমমানের বলের নাম দিলাম -F। এই বলটাকে বলা হবে প্রত্যয়নী বল, অর্থাৎ স্প্রিং বলতেছে আমি প্রসারিত হব না, আমি বলতেছি স্প্রিং প্রসারিত হতে হবে, তারপরেও তার শক্তি তার বল আমার বলের প্রযুক্ত বলের চেয়ে কম বিদায় সে প্রসারিত হতে বাধ্য হয়েছে। আমি বলছিলাম কিন্তু মোটরসাইকেলের পিছনের চাকার ওই দুটি স্প্রিংকে যদি খুলে দিয়ে তোমার হাতে দেওয়া হয় এবং বলা হয় স্প্রিং দুটোকে প্রসারিত করো, তুমি তো আর সুপারম্যান নয় যে তুমি ওই দুটো প্রসারিত করবা, তাদের শক্তি ওই স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ বেশি বিদায় তুমি তাকে প্রসারিত করতে পারবে না। কিন্তু তোমার কি বলে ওই যে হাতে যে কলমগুলি থাকে স্প্রিং যুক্ত কিছু কলম থাকে, ওই কলমের স্প্রিংগুলি নিয়ে যদি তোমাকে প্রসারিত করতে বলে তাহলে তুমি টান দিয়েই প্রসারিত করে ফেলতে পারবা। ওখান থেকে আমি দেখতেছি যে যদি বল প্রয়োগ হয়, কোন বল? প্রত্যয়নী বল, স্প্রিং যে বলটা প্রয়োগ করছে সেই বল প্রয়োগ হয় এবং বল প্রয়োগের কারণে যদি বিপরীত দিকে সরণ ঘটে তবে সেই সরণটা ওই বল বা ত্বরণের সমানুপাতিক হবে এবং সরণ ও ত্বরণ পরস্পর কি হবে? বিপরীতমুখী হবে। দেখো এদিকে যে ত্বরণটা প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগ হওয়া মানে ত্বরণ প্রয়োগ হওয়া, বল প্রয়োগ হওয়া মানে কি হওয়া? ত্বরণ প্রয়োগ হওয়া। আমরা জানি যে বল সমান বল ইনটু ত্বরণ, বল সমান বল ইনটু কি? ত্বরণ, অর্থাৎ যেখানে বল প্রয়োগ হবে সেখানে অবশ্যই ত্বরণ ঘটবে, বা যেখানে ত্বরণ সৃষ্টি হবে সেখানে বল প্রয়োগ না হলে ত্বরণ কখনোই সৃষ্টি হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি প্রত্যয়নী বলের ত্বরণ সরণের বিপরীতমুখী হয় এবং কি হয়? সমানুপাতিক হয়, তবে ওই ধরনের গতিকে আমরা বলবো সরল সন্ধিত গতি, সরল সন্ধিত গতি বলবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি? আমরা সরল সন্ধিত গতি কি জিনিস সেটা বুঝতে পারছি। এখন আমরা একটু দেখব সরল সন্ধিত গতির জন্য বল বা ত্বরণের সাথে সম্পর্ক কি ধরনের হয় সেটা একটু আমরা দেখব। আমরা এখান থেকে দেখছি যে বা সংজ্ঞা থেকে দেখছি যে সরল সন্ধিত গতি সংজ্ঞা হতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? F অপশনাল টু -x। F অপশনাল টু -x কেন লিখছি? কারণ আমি বলছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে। এখানে যে ত্বরণটা কার্যকর হয়েছিল সেই ত্বরণটা যদি a হয় এবং সরণ যদি x হয়, এই দুটো পরস্পর সমানুপাতিক হয়, তাহলে আমরা লিখতে পারি F অপশনাল টু x। আমি বলছিলাম সরণ ত্বরণের বিপরীত, সেটা -x লিখলাম। বা আমি এটাকে যদি সমানে নিয়ে যাই তখন এটাকে লিখতে পারি -k'(x). এখানে আমি k' একটি সমানুপাতিক ধ্রুবক, k' একটি কি ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক লিখতে পারি। এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এটাকে কয় নং সমীকরণ দিলাম? 1 নং সমীকরণ দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা নিউটনের গতির 3টা সমীকরণ জানি। নিউটনের গতির কয়টা সমীকরণ জানি? 3টা সমীকরণ বা সূত্র জানি। আমরা 6, 7 বা ক্লাস 3 থেকে এই নিউটনের গতির সমীকরণগুলি পড়ছিলাম। দেখো আমরা গতির 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র ছিল, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবা, না বুঝলে আমাকে কমেন্ট বক্সে লিখবা, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য, না বুঝলে আমি সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে স্যার আমি বুঝতেছি না এই জায়গায়, যদি আমাকে বলো বা লিখে জানাও তাহলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম নিউটনের গতির 3টে সূত্র রয়েছে। প্রথম সূত্র ছিল যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয়, কোনো বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু চিরজীবন স্থির এবং গতিশীল বস্তু চিরজীবন সুষম গতিতে কি করবে? চলমান অবস্থায় থাকবে। আমি আবার বলতেছি, নিউটনের গতির প্রথম সূত্র ছিল যদি কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলমান অবস্থায় থাকবে। যেখান থেকে আমরা জড়তা নামক একটি শব্দে কি পাই? জড়তা নামক একটি শব্দকে খুঁজে পাই। জড়তা মানে কি? যেরকম থাকা, যেরকম আছে সেই রকম থাকতে চাওয়ার প্রবণতা, যেরকম আছে সেই রকম থাকতে চাওয়ার প্রবণতা, বসে থাকলে বসে থাকার, দূরতে থাকলে দূরতে থাকার, হাঁটতে থাকলে হাঁটতে থাকার, এইরকম যে অবস্থায় আছে সেই রকম অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা।
এই নিউটনের প্রথম সূত্র থেকে, গতির প্রথম সূত্র থেকে জড়তা কি জিনিস সেটা আমরা জানতে পারি। দ্বিতীয় সূত্র ছিল, দেখো, কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তন হয়। কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে তার কি হয়? ভরবেগের পরিবর্তন হয়। কারণ বস্তুর একটা ভর থাকে, বস্তুর একটা বেগ থাকে, তাহলে বস্তুটার ভর এবং বেগ মিলে ভরবেগ হয়। তাহলে আমরা বলতে পারি যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, কোন বস্তুর ভরবেগের পরিবর্তন, তাইলে আমি এখানে লিখতেছি একটু দেখো, কোন বস্তুর ভরবেগে, লেখা স্পষ্ট না হলে তাইলে আমাকে জানাই, আমি বড় করে লেখার চেষ্টা করব। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে বলের পরিবর্তন যেদিকে হবে, বলের পরিবর্তন যেদিকে হবে, বলের পরিবর্তন যেদিকে হবে, ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে, বলের পরিবর্তন যেদিকে হবে। দেখো, নিউটন তার দ্বিতীয় সূত্রে বলছিল যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগ পরিবর্তিত সেদিকে হবে, বলের পরিবর্তনের দিক যেদিকে ঘটবে। সেখান থেকে বিজ্ঞানী নিউটন সাহেব বলছিল F সমান, যদি বস্তুর উপর প্রযুক্ত বল F হয়, বস্তুর বল যদি m হয় এবং ত্বরণ যদি a হয়, তাহলে তিনি বলছিলেন F সমান m। F সমান কি? আমি পরবর্তীতে যাচ্ছি ওটাতে, কিন্তু তার আগে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে একটু বলি। নিউটনের তৃতীয় সূত্রটা ছিল প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও কি রয়েছে? বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই। লেখা স্পষ্ট না হলে কাইন্ডলি আমাকে একটু জানাইও প্লিজ, আমি আরো স্পষ্ট করে লেখার চেষ্টা করব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পাই কি পাই? দেখো, F সমান ma। F সমান ma। আমি কিছুক্ষণ আগে বলছিলাম এখানে F হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে বস্তুর ভর এবং a হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ। কাইন্ডলি না বুঝলে কাইন্ডলি একটু জানাইও প্লিজ। তাহলে এখন দেখো, আমি এখানে 1 নং সমীকরণ থেকে a এর মান বসানোর চেষ্টা করব। a এর মান বসালে আমরা কি পাবো? দেখো, F সমান m minus k prime a minus k prime a k prime x, কারণ আমার 1 নম্বর সমীকরণ ছিল a সমান minus k prime x, এরকমই দিছিল, তোমরা তো দেখতেছো এরকমই দিছিল না? এখন দেখো, আমি যদি এখানে লিখি F সমান minus m k prime x minus m k prime x, বা আমি এটাকে দেখো, আমি এই m k prime কে যদি k দ্বারা প্রকাশ করি, m k prime কে যদি আমি কি দ্বারা প্রকাশ করি? k দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা লিখতে পারি F সমান minus kx। F সমান কি x? minus kx। দেখো, আমি বলছিলাম m বস্তুর উপর এটা ধ্রুব থাকে, k prime একটি ধ্রুব রাশি ছিল, এই দুটো মিলিয়ে আরেকটা ধ্রুব রাশি পাইলাম, সেই ধ্রুব রাশির নাম ছিল k। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F অপশনাল টু minus x। F অপশনাল টু কি x? minus x। আমার এই সরলসঞ্চিত গতির সংজ্ঞা অনুযায়ী আমরা পাইছিলাম যে সরলসঞ্চিত গতি তখনই হবে যখন বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়। যদি বস্তুর উপর প্রযুক্ত ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, সেই ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বলও সরণের সমানুপাতিক এবং কি হবে? বিপরীতমুখী হবে। বস্তুর উপর প্রযুক্ত বলও সরণের সমানুপাতিক এবং কি হবে? বিপরীতমুখী হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো সরলসঞ্চিত গতির ক্ষেত্রে ত্বরণ, সরণ বা বলের মধ্যে কি সম্পর্ক কি থাকে? বিদ্যমান থাকে। দেখো, কম্পমান শূন্যলাকার গতি বিস্তার 60 ডিগ্রি এর কম থাকলে সরল দোলকের গতি, আবার বলতেছি, কম্পমান শূন্যলাকার গতি বিস্তার 4 ডিগ্রি এর কম থাকলে সরল দোলকের গতি বিনা বাধায় স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, বিনা বাধায় স্প্রিং এর সংকোচন বা প্রসারণ, এগুলি সবগুলি সরলসঞ্চিত গতির উদাহরণ। আমি আবার বলতেছি কাইন্ডলি, সরল দোলকের কখন সরল দোলকের গতি হবে? যদি
কোন সরল দোলকের বিস্তার 60 ডিগ্রির কম হয় সেই ক্ষেত্রে সরল দোলকের গতি সুরশলাকার, কম্পমান সুরশলাকার গতি, বা যদি কোনো স্প্রিংকে বিনা বাধায় সংকুচিত বা প্রসারিত হতে দেওয়া হয় সেই ক্ষেত্রে যে গতি প্রাপ্ত হয় সব গতি কি সরল সঞ্চিত গতির উদাহরণ। আশা করি তোমরা সরল সঞ্চিত গতির সমীকরণটা মোটামুটি ভাবে বুঝতে পারছো। যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি চেষ্টা করব আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন সরল সঞ্চিত গতির বৈশিষ্ট্যগুলি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। সরল সঞ্চিত গতির বৈশিষ্ট্য, সরল সঞ্চিত গতির বৈশিষ্ট্য কি কি একটু দেখো। সরল সঞ্চিত গতির বৈশিষ্ট্য, সরল সঞ্চিত গতিতে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে দেখো। আমরা দেখছি সরল সঞ্চিত গতি নিউটনের সূত্র মেনে চলছে। কোন সূত্রটা মেনে চলছে? নিউটনের দ্বিতীয় সূত্রটা মেনে চলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই গতি নিউটনের গতির সূত্র মেনে চলে, গতির সূত্র মেনে চলে। তার মানে সরল সঞ্চিত গতি নিউটনের গতির সূত্র মেনে চলে। দেখো আবার এখানে বলছিলাম কি ত্বরণ সরণের সমানুপাতিক বা বল সরণের সমানুপাতিক। এই ত্বরণ সরণের সমানুপাতিক বা বল সরণের সমানুপাতিক এটা হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানের কার সূত্র? হুকের সূত্র। তাহলে আমরা এখানে বলতে পারি এই গতি হুকের সূত্র মেনে চলে, হুকের সূত্র মেনে চলে। তাহলে আমরা দেখলাম যে সরল সঞ্চিত গতি নিউটনের গতির সূত্র মেনে চলে, সরল সঞ্চিত গতি হুকের সূত্র মেনে চলে। এবং এই ক্ষেত্রে আমরা দেখব যে এই ক্ষেত্রে আমরা দেখছি যে সরল দোলকের ক্ষেত্রে বা স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে সব সময় সরল দোলকটি একটি অবস্থানে আসতে চায়, স্প্রিংটি একটি অবস্থানে এসে স্থির হতে চায়, সুরশলাকাটি একটি অবস্থানে এসে স্থির হতে চায়, তারপরে কোন একটি কম্পমান তার সব সময় একটি অবস্থানে এসে স্থির হতে চায়। সুতরাং আমরা বলতে পারি এই বল স্পন্দনরত কণার সাম্য বিন্দু অভিমুখী। এই বল স্পন্দনরত কণার সাম্য বিন্দু অভিমুখী, অর্থাৎ সবসময় সাম্য বিন্দু বা সাম্য অবস্থানের দিকে কি হয়? গতিশীল হয়। সাম্য অবস্থানে যেতে চায়, সবসময় কোন অবস্থানে যেতে চায়? সাম্য অবস্থানে যেতে চায়। এবং বলতে পারি এই গতি সাম্য অবস্থান হতে সরণের সমানুপাতিক। সরণের কি আমাদের সমানুপাতিক, কিন্তু কোন দিকে? বিপরীত দিকে। সরণের সমানুপাতিক। এই গতি সাম্য অবস্থান হতে অবশ্যই সরণের কি অনুপাতিক হবে? সমানুপাতিক হবে। এবং আমরা বলতে পারি এই গতি অবশ্যই বা এই সরণ অবশ্যই দেখো আমরা বলছিলাম যে কি ত্বরণ সরণের বিপরীতমুখী বা ত্বরণ মানে বল। তাহলে আমরা এখানে বলবো এই বল এবং এই বল অবশ্যই, এই বল বা ত্বরণ কি? এই বল বা কি ত্বরণ অবশ্যই সরণের বিপরীতমুখী। অবশ্যই সরণের কি মুখী? বিপরীতমুখী। আশা করি তোমরা বুঝতে পারছো। সরল সঞ্চিত গতির অনেকগুলি বৈশিষ্ট্য আছে। আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরছি। আমার 1 নম্বর বৈশিষ্ট্য ছিল এই সূত্র বা এই গতি, এই সরল সঞ্চিত গতি নিউটনের গতির সূত্র মেনে চলে। আমি বলছি আমরা দেখছি সরল সঞ্চিত গতি হুকের সূত্র মেনে চলে। আমরা দেখছি যে এই বল স্পন্দনরত কণার সাম্য অবস্থান বা সাম্য বিন্দু অভিমুখী, অর্থাৎ সবসময় সাম্য অবস্থানে যেতে চাই। এরপর আমরা দেখছি যে এই গতির সাম্য অবস্থান হতে সরণের সমানুপাতিক, অর্থাৎ এই গতিটা বা এই ক্ষেত্রে এই গতি না বলে আমরা এই বল বলতে পারি। এই বলটা বা এই ত্বরণটা সাম্য অবস্থান হতে অবশ্যই সরণের সমানুপাতিক হয়। এবং আমরা দেখছি যে এই বল বা ত্বরণ অবশ্যই সরণের কোন দিকে হবে? বিপরীতমুখী হবে। এই বল বা সরণ অবশ্যই কি হবে? বিপরীতমুখী হবে। ঠিক আছে। এখন আমরা একটা ছোট্ট প্রশ্ন
সমাধান করার চেষ্টা করব। যদি এরপরে আমরা সূত্র প্রশ্নটি সমাধান করার পর আমরা সরল সঞ্চিত গতি সংশ্লিষ্ট কয়েকটি রাশি নিয়ে একটু কি করব আলোচনা করব, এরপরে আজকে ক্লাস শেষ করে দেব। দেখো আমার কাছে একটি প্রশ্ন আছে a সমান -10x, a সমান কত -10x। এই -10x সম্পর্কটি সরল সঞ্চিত গতিকে সমর্থন করে কিনা, সরল সঞ্চিত গতিকে সমর্থন করে কিনা সেটা একটু আমরা দেখব। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছিলাম যে a -k'(x), a -k'(x), আমাকে বলছে যে a -10x আছে, এই রাশিটি, এই সম্পর্কটি সরল সঞ্চিত গতিকে সমর্থন করছে কিনা। দেখো কাইন্ডলি এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি, দেখো এখানে উভয় সমীকরণে a আছে কিনা, a a, দেখো এখানে -10 আছে মানে -k' আছে, তাহলে আমি এখানে লিখতে পারি -k'(-10), এখানে x আছে, এখানে x আছে, ঠিক আছে কিনা। তাহলে উভয় সমীকরণ যদি আমি তুলনা করি, দেখতেছি যে উভয় সমীকরণে a আছে, উভয় সমীকরণে কি আছে, -10 বা -k' আছে, আবার কি আছে, এখানেও x আছে, এখানেও x আছে। তাহলে এখানে k এর পরিবর্তে আমরা বলতে পারি 10, k এর পরিবর্তে কি 10 বলতে পারি। তাহলে দেখো যেহেতু এই সমীকরণটা নিউটনের দ্বিতীয় সূত্রকে, গতির দ্বিতীয় সূত্রকে সমর্থন করতেছে, এবং সেখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি এটাও নিউটনের গতির দ্বিতীয় সূত্রকে কি করবে, সমর্থন করবে, ঠিক আছে। একটু দেখো, একটু দেখলে বুঝতে পারবা। আমরা জানি যে F সমান ma, F সমান কি ma, F সমান কি জানি ma জানি। আবার আমরা F সমান পেয়েছিলাম কিছুক্ষণ আগে -kx, kx। তাহলে দেখো আমি এই দুটো সমীকরণ থেকে লিখতে পারি ma সমান -kx, ma সমান kx kx, বা k সমান আমরা লিখতে পারি -k/mx, -k/dx mx। এখন আমি মনে করলাম -k/m সমান 10, সরি k/m সমান কি 10, k/m সমান যদি 10 হয় তাহলে আমি এই সমীকরণে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, -k/m * x, 10 এর পরিবর্তে k/m লিখছে, 10 এর পরিবর্তে কি বাই m লিখছে, k/m লিখছে। সুতরাং আমরা দেখতেছি যে এই সমীকরণ বা এই দুটো সমীকরণ বা এই সমীকরণের সাথে তুলনা করলে দেখতেছি যে a সমান -10x সমীকরণটা সরল সঞ্চিত গতির সমীকরণকে কি করতেছে, সমর্থন করতেছে, যেখানে k/m = 10, যেখানে দত্ত হয়েছে k/m = কত 10। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমি আর বেশি সময় নেব না, জাস্ট 5-7 মিনিট সময় নেব। আমি সরল সঞ্চিত গতি সম্পর্কিত কয়েকটি রাশি নিয়ে একটু আলোচনা করার পর আমি আমার ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। দেখো সরল সঞ্চিত গতি সম্পর্কিত কয়েকটি রাশির মধ্যে প্রথম রাশিটি হচ্ছে সাম্য বিন্দু। সাম্য কি বিন্দু। দেখো আমি এখানে একটি সরল গোলক আঁকতেছি, কেন একটু দেখবা, আমি সরল গোলক নিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে a বিন্দু, এটা o বিন্দু, o বিন্দু থেকে কোনো একটি বস্তুকে ঝুলিয়ে রাখা হয়েছে, ওই বস্তুটা o a বরাবর সাম্য অবস্থানে আছে। এই যে বস্তুটি o a বরাবর সাম্য অবস্থানে আছে, সেখানে বস্তু বা পিণ্ডটি বা ভরটি যে বিন্দুতে অবস্থান করতেছে সেই বিন্দুকে আমরা বলবো সাম্য বিন্দু। সেই বিন্দুকে আমরা বলবো কি সাম্য বিন্দু। বা আমি সুন্দরভাবে সংজ্ঞাটা যদি দিতে যাই এভাবে দেব, স্পন্দিত বস্তুটি বা কম্পিত বস্তুটির, যে বস্তুটি ঘূর্ণায়মান আছে সেই বস্তুটির যদি স্পন্দিত না হতো তাহলে, অথবা স্পন্দন থেমে গেলে বস্তুটি যে বিন্দুতে অবস্থান করত, আবার বলতেছি স্পন্দনরত বস্তুটি যদি স্পন্দন না করত বা স্পন্দন করার পর, স্পন্দনরত থাকার পর যদি থেমে যেত, বস্তুটি যে বিন্দুতে অবস্থান করত সেই বিন্দুকে বলা হবে সাম্য বিন্দু। বস্তুটি ঠিক এই বিন্দুতে অবস্থান করত, এই জন্য এই বিন্দুকে এখানে আমরা কি বলতাম, সাম্য বিন্দু বলতাম, সাম্য বিন্দু বলতাম। এখন দেখো পূর্ণ দোলন মানে কি, পূর্ণ কম্পন, পূর্ণ দোলন মানে কি পূর্ণ
কম্পন। দেখো একটি স্পন্দনরত বস্তু তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে, একটি স্পন্দনরত বস্তু তার গতিপথে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে পুরো পথ অতিক্রম করার পর আবার ওই বিন্দুতে ফেরত আসলে যে পথ অতিক্রম করে বা যে কম্পন সম্পন্ন করে সেই কম্পনকে আমরা বলবো পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন। দেখো এটাকে আমি এই বি বিন্দুতে আনলাম, বি বিন্দুতে এনে বি বিন্দুতে টেনে এনে ছেড়ে দিলাম, বি বিন্দুতে টেনে এনে ছেড়ে দিলাম। এখন এই বস্তুটা বি বিন্দুতে কি বসে থাকবে, স্থির হয়ে থাকবে? থাকবে না, সে এ বিন্দুর দিকে গতিশীল হবে। বি বিন্দুতে তার গতি শূন্য ছিল, ধরেছিলাম, হাতে ধরা ছিল, কিন্তু বি বিন্দুতে তার গতি কি ছিল? শূন্য ছিল। বি বিন্দু থেকে যখন ছেড়ে দিছি বস্তুটি এ বিন্দু বা সাম্য অবস্থানের দিকে গতিশীল হয়েছে, কিন্তু এ বিন্দুতে এসে সে স্থির থাকতে পারবে না, সে বিপরীত দিকে চলে যাবে। এদিক থেকে এসে সে এই জায়গায় চলে আসবে, সি বিন্দুতে আসবে। দেখো আমি কোন বিন্দু থেকে রওনা শুরু করাইছিলাম? বি বিন্দু থেকে যাত্রা শুরু করাইছিলাম। বি বিন্দু থেকে যাত্রা শুরু করে সে এ বিন্দু হয়ে সি বিন্দুতে আসলো। সি বিন্দুতে আসার পর সে সি বিন্দুতে সামান্যের জন্য স্থির হবে। স্থির হওয়ার পর সে আবার গতিশীল হবে। কোন দিকে? এ বিন্দুর দিকে, সাম্য অবস্থানের দিকে গতিশীল হবে। সাম্য অবস্থানের দিকে গতিশীল হয়ে এদিক থেকে আসার পর সি বিন্দুতে এসে আবার গতিশীল হবে। এ বিন্দুতে আসবে। এ বিন্দু হয়ে আবার কোন দিকে যাবে? বি বিন্দুতে আসবে। এই যে এখান থেকে এটা আসছিল, এরপর কোন দিকে ফেরত গেছে? কোথায় গেছে? বি বিন্দু থেকে সি বিন্দুতে এসে সি বিন্দু থেকে বি বিন্দুতে ফিরে আসছে। এই যে যে পথটা অতিক্রম করেছে সেই পথটাকে আমরা বলবো, সেই কম্পনটাকে আমরা বলবো পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন বা কি পর্যায়কাল। বুঝা গেছে? এরপর আমরা না, এটাকে আমরা পূর্ণ দোলনই বলবো, পর্যায়কাল বলবো না, পূর্ণ দোলনই বলবো বা পূর্ণ স্পন্দনই বলবো। এরপর দেখো পর্যায়কাল। পর্যায়কাল দেখো এই যে এই পূর্ণ দোলনটা সম্পন্ন করতে, অর্থাৎ বি এ সি তে এসে আবার সি এ বি তে যেতে, অর্থাৎ এই যে এখান থেকে এসে সি হয়ে আবার বি তে যেতে যে সময়টা লাগলো সেই সময়কে বলা হয় পর্যায়কাল। অর্থাৎ একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন হয়, একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময়ের প্রয়োজন হয় সেই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। সেই সময়কে আমরা কি বলবো? পর্যায়কাল বলবো। এরপর আছে কম্পাঙ্ক। এরপর কি আছে? কম্পাঙ্ক। দেখো কম্পাঙ্ক কি জিনিস? আমরা একটি পূর্ণ কম্পনকে কম্পাঙ্ক বলতে পারি না। দেখো একবার ঘুরে আসা মানে হচ্ছে কম্পন, একবার ঘুরে আসা মানে কি? কম্পন, অর্থাৎ পূর্ণ পথ অতিক্রম করে আসা মানে কম্পন। এখন দেখো যদি এরকম এক সেকেন্ডে অনেকগুলি কম্পন সম্পন্ন করে, এক সেকেন্ডে এরকম অনেকগুলি কম্পন সম্পন্ন করতে পারে। যেমন দেখিও আমাদের মাথার উপরে যখন ফ্যান ঘুরে তখন আমরা ফ্যানের মধ্যে তিনটা পাখনা দেখতে পাই। কয়টা পাখনা দেখতে পাই? তিনটা, ঘোরার আগে। কিন্তু ঘূর্ণন শুরু হলে সেখানে আমরা তিনটা পাখনা দেখতে পাই না, একটি বৃত্তাকার অংশ দেখতে পাই। মনে হয় যে সব জায়গায় পাখনাগুলি আছে, সব জায়গায় পাখনাগুলি কি করতেছে? অবস্থান করতেছে। অর্থাৎ সেকেন্ডে ওই ফ্যানটা অনেকবার ঘুরে, অনেকবার ঘুরে। আমরা জানি যে একজন মানুষের মস্তিষ্ক সর্বোচ্চ 0.1 সেকেন্ড পর্যন্ত কোনো বস্তুকে দেখার পর ওই বস্তুটার অস্তিত্ব মেমোরিতে ধরে রাখতে পারে। এর চেয়ে বেশি হলে তাকে দ্বিতীয়বার দেখে, কিন্তু ওই পাখাটা 0.1 সেকেন্ডের মধ্যে অনেকবার ঘুরে আসে। এই জন্য ওটাকে আমরা কি করতে পারি না, ওই পাখাটার তিনটা পাখনা যেগুলি আছে এগুলিকে আমরা সেপারেশন করতে পারি না। সেপারেশন করতে কি করি না? পারি না। এইরকম যদি এক সেকেন্ডে যতগুলি কম্পন সম্পন্ন হবে, এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হবে তাকে আমরা তার কম্পাঙ্ক বলবো। তাকে আমরা তার কি বলবো? কম্পাঙ্ক বলবো। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হবে এবং কম্পাঙ্ককে এন দ্বারা প্রকাশ করা হবে। আবার বলছি, একটি সরল দোলক এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে, একটি সরল দোলক এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কি বলা হবে? কম্পাঙ্ক বলা হবে। এখন আমরা দেখবো বিস্তার। এখন আমরা কি দেখবো? বিস্তার। বিস্তার কি জিনিস দেখো, এই যে এ বিন্দু থেকে বস্তুটাকে টেনে বি বিন্দুতে এনে ছেড়ে দিলাম। এ বিন্দু ছিল সাম্য বিন্দু, এ বিন্দু থেকে টেনে ছেড়ে দিলাম। কোথায় টেনে দিলাম? বি বিন্দুতে আনার পর ছেড়ে দিলাম। এই বি বিন্দুতে বি বিন্দু থেকে ছেড়ে দেওয়ার পর সে সর্বোচ্চ সি বিন্দু পর্যন্ত আসছে। এই সি থেকে
বা এ থেকে বি পর্যন্ত অতিক্রান্ত দূরত্বকে আমরা বলবো বিস্তার। অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ ডানে বা বামে কতটুকু অতিক্রম করলো সেটাকে তার কি বলা হবে? বিস্তার বলা হবে। সেটাকে তার কি বলা হবে? বিস্তার বলা হবে। এখন দেখো দশা বা ফেজ। দশা বা কি? ফেজ। দশা হচ্ছে কোন স্পন্দনরত কণার কোন একটি সময়ে এমন একটি অবস্থান। আবার বলতেছি, দশা হচ্ছে কোন একটি স্পন্দনরত কণার একটি নির্দিষ্ট সময়ের এমন একটি অবস্থান যে অবস্থান হতে কণাটি কি বেগে আছে, কি ত্বরণে আছে, কত সরণে আছে সেটা নির্ণয় করা যায়, সেই অবস্থানকে বলা হবে দশা। আমি আবার বলতেছি, দশা হচ্ছে কোনো গতিশীল কণার বা কোনো পর্যায়বৃত্ত গতিশীল কণার এমন একটি অবস্থান যে অবস্থান হতে ওই নির্দিষ্ট সময়ে কণাটির বেগ, সরণ, ত্বরণ ইত্যাদি নির্ণয় করা যায়, তখন সেটাকে আমরা কি বলবো? দশা বলবো। দশার আরেকটি আছে, সেটাকে বলা হয় আদি দশা। বস্তুটি যখন আদি অবস্থায়, অর্থাৎ বস্তুটি পর্যবেক্ষণের শুরুতে বস্তুটি যে অবস্থানে থাকে, পর্যবেক্ষণের শুরুতে বস্তুটি যে দশায় থাকে সেটাকে আমরা বলবো আদি দশা। সেটাকে আমরা কি বলবো? আদি দশা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের দোলন থেকে শুরু করে সরল সন্ধিত গতি বা সরল সন্ধিত গতির সমীকরণ, সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য এবং সরল সন্ধিত গতি সম্পর্কিত যে কয়েকটি রাশিমালা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, যদি এখানে কোনো জায়গায় বুঝতে ঘাটতি থাকে তাহলে আগামী ক্লাসে আমাকে জানাইও। তোমরা এটা নিয়ে একটু নিজেরা চর্চা করো, দেখো কোনো জায়গায় সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমাকে জানাইও, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য। ভালো থেকো, আমার জন্য দোয়া করিও এবং নিজেদের দায়িত্বের প্রতি অবহেলা করিও না। পড়ালেখা করো বেশি বেশি করে। পরীক্ষা নিবে কি নিবে না, ক্লাস হবে কি হবে না সেটা চিন্তা না করে অবশ্যই পড়ালেখার প্রতি মনোযোগী হও। কারণ জীবনটা তোমার, মানুষ হতে হবে তোমাকে। তোমার জীবনে অন্য কেউ তোমাকে এসে মানুষ করে দিতে পারবে না। তোমার জীবনের দায় তোমার উপরেই থাকবে, ঠিক আছে? তাই তোমাদের প্রতি অনুরোধ, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে পড়ালেখার কোনো বিকল্প নেই। দায়িত্বের প্রতি অবহেলা করলে, নিজের কর্তব্যের প্রতি অবহেলা করলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সকলের জন্য দোয়া এবং আমার জন্য দোয়া কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।